স্টিভ জবস অ্যাপল কোম্পানির ফাউন্ডার এবং একজন সফল ব্যক্তি, যাকে নিয়ে মোটিভেশনাল ভিডিওতে ইউটিউব ভরা। আপনিও হয়তো এমন ভিডিও দেখছেন, তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলছে। আচ্ছা, আমি যদি আপনাকে বলি স্টিভ জবস তার 50 বছরের জীবনে যা কিছু শিখেছেন তা যদি আমি আপনাদেরকে মাত্র 15 মিনিটে শিখিয়ে দিই, তাহলে কেমন হবে? উত্তরে হয়তো বলবেন, ভালোই তো। আসলে আজ সেটাই হতে চলছে। 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে স্টিভ জবস একটা ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি তার 50 বছরের জীবনে যা কিছু শিখেছেন তা মাত্র 15 মিনিটে 3টা গল্পের মাধ্যমে তুলে ধরেছেন, এবং সেই বক্তব্যটি বড় বড় মোটিভেশনাল স্পিকাররা সবাইকে শুনতে বলেছেন। আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি সেই জীবন পরিবর্তন করা বক্তব্যটি শুনেছেন? কয়েকজন ছাড়া বাকিরা বলবেন না, কারণ সেই মোটিভেশনাল স্পেসটি ছিল ইংরেজিতে। সেই কারণে অনেকে বক্তব্যটি শুনেন নাই। শুধু ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্টের জন্য পৃথিবীর সেরা মোটিভেশনাল বক্তব্যটি আপনি শুনতে পারবেন না, তা কি হয়? তাহলে আজ কথা সব স্টিভ জবসের। আমি শুধু ভয়েস দিয়ে বাংলা অনুবাদ করে আপনাদের শোনাচ্ছি, কারণ যেন আপনিও বলতে পারেন পৃথিবীর সেরা মোটিভেট ভাষণটি আমি শুনেছি। তাহলে কিছু সময়ের জন্য বাইরের সব কোলাহল থেকে নিজেকে একটু মুক্ত করে নেন। আপনি আজ সেই ভাষণটি শুনতে চলেছেন, যা শোনার পর আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় স্নাতক শিক্ষার্থীরা, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। আমি কখনো কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিনি। সত্যি কথা বলতে কি, আজকেই আমি কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সবচেয়ে কাছ থেকে দেখছি। আজ আমি তোমাদেরকে আমার জীবনের 3টি গল্প বলবো। তেমন আহামরি কিছু না, শুধু 3টা গল্প। প্রথম গল্পটি কিছু ঘটনা এক সুন্দর বাধা নিয়ে। রিড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার 6 মাসের মাথায় আমি মোটামুটি পড়ালেখা ছেড়ে দিই। অবশ্যই পুরোপুরি বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দেওয়ার আগে প্রায় 1.5 বছর একটা কোর্স নিয়ে কোনো মতে পড়াশোনা করছিলাম। তো কেন বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছিলাম? ঘটনার শুরু আমার জন্মের আগ থেকে। আমার আসল মা ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন অবিবাহিত তরুণী গ্র্যাজুয়েট ছাত্রী। আমার জন্মের আগে তিনি সিদ্ধান্ত নিলেন আমাকে কারো কাছে দত্তক দিবেন। মা খুব করে চাচ্ছিলেন আমাকে যারা দত্তক নেবেন তাদের যাতে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকে। তো একজন আইনজীবী এবং তার স্ত্রী আমাকে দত্তক নেওয়ার জন্য রাজি হলো। কিন্তু আমার জন্মের পর তাদের মনে হলো তারা আসলে একটা কন্যা সন্তান চাচ্ছিল। অতএব আমার বর্তমান বাবা মা, যারা অপেক্ষমান তালিকায় ছিলেন, গভীর রাতে একটা ফোন পেলেন, আমাদের একটা অপ্রত্যাশিত ছেলে শিশু আছে, আপনারা ওকে নিতে চান? অবশ্যই, আমার বাবা মার ত্বরিত উত্তর। আমার আসল মা পরে জানতে পেরেছিলেন যে আমার নতুন মা কখনো বিশ্ববিদ্যালয় আর নতুন বাবা কখনো হাই স্কুলের গণ্ডি ফেরননি। তিনি দত্তক নেবার কাগজপত্র সই করতে রাজি হননি। কয়েক মাস পর অবশ্যই রাজি হয়েছিলেন আমার নতুন বাবা মা প্রতিজ্ঞা করার পর যে তারা একদিন আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। 17 বছর পর আমি সত্যি সত্যি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, কিন্তু আমি বোকার মতো পাই স্ট্যানফোর্ডের সমান খরচের একটা বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছিলাম, এবং আমার নিম্ন মধ্যবিত্ত পিতামাতার সব জমানো টাকা আমার পড়ালেখার খরচের পিছনে চলে যাচ্ছিল। 6 মাস এভাবে যাওয়ার পর আমি এর কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। জীবনে কি করতে চাই সেই ব্যাপারে আমার কখনো কোনো ধারণা ছিল না, এবং বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা এই ব্যাপারে কীভাবে সাহায্য করবে সেটাও আমি বুঝতে পারছিলাম না। অথচ আমি আমার বাবা আমার সারা জীবনে জমানো সব টাকা এর পেছনে দিয়ে দিচ্ছিলাম। তাই আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আশা করলাম যে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই সময়ের প্রেক্ষিতে এটা একটা ভয়াবহ সিদ্ধান্ত মনে হতে পারে, কিন্তু এখন পিছনে ফিরে তাকালে মনে হয় এটা আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল। যেই মুহূর্তে আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দিলাম, সেই মুহূর্ত থেকে আমি আমার অপছন্দের কোর্সগুলো নেওয়া বন্ধ করে দিতে পারলাম, এবং আমার পছন্দের কোর্সগুলো নেওয়ার সুযোগ তৈরি হয়ে গেল। অবশ্য ব্যাপারটা অতটা সুখের ছিল না। ছাত্র হলে আমার কোনো রুম ছিল না, তাই আমি আমার বন্ধুদের রুমে ফ্লোরে ঘুমাতাম। ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে আমি 5 সেন্ট করে পেতাম, যেটা দিয়ে আমি আমার খাবার কিনতাম। প্রতি রবিবার আমি 7 মাইল হেঁটে শহরের অপর প্রান্তে অবস্থিত হরেকৃষ্ণ মন্দিরে যেতাম, শুধুমাত্র একবেলা ভালো খাবার খাওয়ার জন্য। কিন্তু আমি এটাকে পছন্দ করতাম। আমার কৌতূহল এবং ইন্ট্রোডাকশন অনুসরণ করে আমার জীবনে আমি যত কিছু করেছি পরবর্তীতে সেটাই আমার কাছে মহামূল্যবান হিসাবে প্রতীয়মান হয়েছে। একটা উদাহরণ দিই। সেই সময় রিড কলেজে সম্ভবত দেশের সেরা ক্যালিগ্রাফি কোর্সগুলো করাতো। ক্যাম্পাসের প্রতিটি পোস্টার, প্রতিটি লেবেল করা হতো হাতে করা ক্যালিগ্রাফি দিয়ে। যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না, তাই আমি যে কোনো কোর্স নিতে পারতাম। তাই ভাবলাম ক্যালিগ্রাফি কোর্স নিয়ে ক্যালিগ্রাফি শিখব। আমি সেরিফ এবং সান সেরিফ টাইপ কেস শিখলাম। বিভিন্ন অক্ষরের মধ্যে স্পেস কমানো বাড়ানো শিখলাম। ভালো টাইপোগ্রাফি কিভাবে করতে হয় সেটা শিখলাম। ব্যাপারটা ছিল দারুণ সুন্দর, ঐতিহাসিক, বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে একটা আর্ট, এবং এটা আমাকে বেশ আকর্ষণ করত। এই ক্যালিগ্রাফি জিনিসটা কখনো কোনো কাজে আসবে এটা আমি কখনো ভাবিনি। কিন্তু 10 বছর পর আমরা যখন আমাদের প্রথম ম্যাকিন্টশ কম্পিউটার ডিজাইন করি, তখন এর পুরো ব্যাপারটাই আমাদের কাজে লেগেছিল।
ম্যাক কম্পিউটার টাইপোগ্রাফি সমৃদ্ধ প্রথম কম্পিউটার। আমি যদি 10 বছর আগে সেই ক্যালিগ্রাফি কোর্সটা না নিতাম তাহলে ম্যাক কম্পিউটারে কখনো মাল্টিফল টাইপকেস এবং আনুপাতিক দূরত্বের ফন্ট থাকতো না। আর যেহেতু উইন্ডোজ ম্যাকের ফন্ট নকল করেছে, বলা যায় কোনো কম্পিউটারে এই ধরনের ফন্ট থাকতো না। আমি যদি বিশ্ববিদ্যালয়ে না ছাড়তাম তাহলে আমি কখনো এই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হতাম না এবং কম্পিউটারে হয়তো কখনো এত সুন্দর ফন্ট থাকতো না। অবশ্য বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় এইসব বিচ্ছিন্ন ঘটনাগুলোকে একসুতোয় বাধা অসম্ভব ছিল, কিন্তু 10 বছর পর সবকিছু একেবারে পরিষ্কার বুঝে গিয়েছিল। তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে একসুতোই ভাবতে পারবে না, এটা শুধুমাত্র পিছনে তাকিয়ে সম্ভব। অতএব তোমাকে বিশ্বাস করতে হবে বিচ্ছিন্ন ঘটনাগুলো একসময় একটা ভালো পরিমাণের দিকে নিয়ে যাবে ভবিষ্যতে। তোমাকে কিছু না কিছুর উপর বিশ্বাস করতেই হবে, তোমার মন, ভাগ্য, জীবন, কর্ম কিছু একটা। এই বিশ্বাস আমাকে কখনো ব্যর্থ করে দেয়নি, বরং আমার জীবনের সব বড় অর্জনে বিশাল ভূমিকা রেখেছে। আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা আর হারানো নিয়ে। আমি সৌভাগ্যবান ছিলাম। আমি আমার জীবনের প্রথম দিকেই আমার ভালোবাসার কাজ খুঁজে পেয়েছিলাম। ওজ আর আমি আমার বাবা মার বাড়ির গ্যারেজে অ্যাপেল কোম্পানি শুরু করেছিলাম। তখন আমার বয়স ছিল 20 বছর। আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। 10 বছরের মাথায় অ্যাপেল কম্পিউটার গ্যারেজের 2 জনের কোম্পানি থেকে 4,000 কর্মীর $2 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়। আমার বয়স যখন 30 হয় তার অল্প কিছুদিন আগে আমরা আমাদের সেরা কম্পিউটার ম্যাকিন্টশ বাজারে ছাড়ি। আর ঠিক তখনই আমার চাকরি চলে যায়। কিভাবে একজন তার প্রতিষ্ঠিত কোম্পানি থেকে চাকরিচ্যুত হয়? ব্যাপারটা এমন, অ্যাপেল যখন অনেক বড় হতে লাগলো তখন আমি কোম্পানিটি খুব ভালোভাবে চালাতে পারবে এমন একজনকে নিয়োগ দিলাম। প্রথম বছর সব কিছু ভালোভাবেই গেল, কিন্তু এরপর তার সাথে আমার চিন্তা ভাবনার বিভাজন স্পষ্ট হওয়া শুরু হলো এবং আমাদের প্রতিষ্ঠানের পরিচালনা বিভাগ তার পক্ষ নিল। অতএব 30 বছর বয়সে আমি কোম্পানি থেকে আউট হয়ে গেলাম এবং খুব ভালোভাবে আউট হলাম। আমার সারা জীবনের স্বপ্ন এক নিমেষেই আমার হাতছাড়া হয়ে গেল। ঘটনাটা আমাকে বেশ ভেঙে দিয়েছিল। এরপরে কয়েক মাস আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমার মনে হচ্ছিল আমি আগের প্রজন্মের উদ্যোক্তাদের মনোবল ভেঙে দিয়েছি। আমার হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেটা করতে পারিনি। আমি ডেভিড ফ্যাকার এবং বব নয়েজের সাথে দেখা করে আন্তরিকভাবে ক্ষমা চাইলাম। একবার ভাবলাম ব্যালি ছেড়ে পালিয়ে যাই, কিন্তু ধীরে ধীরে আমি একটা ব্যাপার অনুভব করতে লাগলাম, আমি আমার কাজকে এখনও ভালোবাসি। অ্যাপেলের ঘটনাগুলো সেই সত্যকে এতটুকু বদলাতে পারেনি। আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু আমি এখনও আমার কাজকে ভালোবাসি। তাই আমি আবার একেবারে গোড়া থেকে শুরু করার সিদ্ধান্ত নিলাম। প্রথমে এটা তেমন মনে হয়নি, কিন্তু পরে আবিষ্কার করলাম অ্যাপল থেকে চাকরিচ্যুত হওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা। সফল হওয়ার ভার থেকে মুক্ত হয়ে আমি তখন নতুন করে শুরু করলাম। কোনো চাপ নেই, সব কিছুর সম্পর্কে আগের চেয়ে কম নিশ্চিত। ভার মুক্ত হয়ে আমি আমার জীবনের সবচেয়ে সৃজনশীল সময়ে যাত্রা শুরু করলাম। পরবর্তী 5 বছরে আমি নেক্সট এবং ফিক্সার নামে 2টি কোম্পানি শুরু করি। আর প্রেমে পড়ি এক অসাধারণ মেয়ের, যাকে আমি পরে বিয়ে করি। ফিক্সার থেকে আমরা পৃথিবীর প্রথম অ্যানিমেশন ছবি টয় স্টোরি তৈরি করি। ফিক্সার বর্তমানে পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও। এরপরে ঘটে কিছু চমকপ্রদ ঘটনা। অ্যাপল নেক্সটকে কিনে নেয় এবং আমি অ্যাপলে ফিরে আসি। এবং নেক্সটে আমরা যে প্রযুক্তি তৈরি করি সেটা এখন অ্যাপলের ব্যবসার একবারে কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে লরেন আর আমি মিলে তৈরি করি একটা সুখী পরিবার। আমি মোটামুটি নিশ্চিত এগুলো কিছু করতো না যদি না আমি অ্যাপল থেকে চাকরিচ্যুত না হতাম। এটা ছিল খুব তেতো একটা ওষুধ আমার জন্য, কিন্তু আমার মনে হয় রুগী সেটা দরকার ছিল। কখনো কখনো জীবন তোমার মাথায় ইট দিয়ে আঘাত করে, তখন বিশ্বাস হারায়ও না। আমি নিশ্চিত যে জিনিসটা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল সেটা হচ্ছে আমি আমার কাজকে ভালোবাসতাম। তোমাকে অবশ্যই তোমার ভালোবাসার কাজটি খুঁজে পেতে হবে। তোমার ভালোবাসার মানুষটি যেভাবে তোমাকে খুঁজে পেতে হয়, ভালোবাসার কাজটিও তোমাকে সেভাবে খুঁজে পেতে হবে। তোমার জীবনের একটা বিরাট অংশ জুড়ে থাকবে তোমার কাজ। তাই জীবন নিয়ে সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায় হচ্ছে চমৎকার কোনো কাজ করা। আর কোনো কাজ তখনই চমৎকার হবে যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে। যদি এখনও তোমার ভালোবাসার কাজ খুঁজে না পাও তাহলে খুঁজতে থাকো, অন্য কোথাও স্থায়ী হয়ে যেও না। তোমার মন আর সব জিনিসের মতোই তোমাকে জানিয়ে দিবে যখন তুমি তোমার ভালোবাসার কাজটি খুঁজে পাবে। যে কোনো সম্পর্কের মতোই তোমার কাজটি যত সময় যাবে ততই ভালো লাগবে। সুতরাং খুঁজতে থাকো যতক্ষণ না ভালোবাসার কাজটি পাচ্ছ, অন্য কোথাও স্থায়ী হয়ে যেও না। আমার শেষ গল্পটি মিত্র নিয়ে। আমার বয়স যখন 17 ছিল তখন আমি একটা উক্তি পড়েছিলাম, তুমি যদি প্রতিটি দিন এটা ভেবে পার করো যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন তুমি সত্যি সঠিক হবে। এই লাইনটা আমার মনে গভীর রেখাপাত করেছিল এবং সেই থেকে গত 33 বছর আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করি, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি যা যা করতে চাচ্ছি তাই করতাম নাকি অন্য কিছু করতাম। যখন এই প্রশ্নের উত্তর না হতো পরপর বেশ কিছুদিন, আমি জানতাম আমার কিছু একটা পরিবর্তন করতে হবে।
আমি একদিন মরে যাব, এই কথাটা মাথায় রাখার কারণে আমি আমার জীবনের সব বড় বড় সিদ্ধান্ত নিতে পেরেছি। কারণ সবকিছু, সকল আশা প্রত্যাশা, গর্ব, ব্যর্থতার ভয়, লজ্জা, এই সব কিছু মৃত্যুর মুখে নাই হয়ে যায়। শুধুমাত্র সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসগুলোই টিকে থাকে। তোমার কিছু হারানোর আছে, এই চিন্তা দূর করার সবচেয়ে বড় সহজ উপায় হচ্ছে এটা মনে রাখা যে তুমি একদিন মরে যাবে। তুমি নগ্ন হয়েই আসো, অতএব নিজের মনকে না শোনার কোনো কারণ নাই। প্রায় 1 বছর আগে আমার ক্যান্সার ধরা পড়ে। সকাল 7:30টায় আমার একটা স্ক্যান হয় এবং এতে পরিষ্কারভাবে প্যানক্রিয়াসে একটা টিউমার দেখা যায়। আমি তখনও জানতাম না যে প্যানক্রিয়াস জিনিসটা কি। আমার ডাক্তাররা বললেন এই ক্যান্সার প্রায় নিশ্চিতভাবে অনারোগ্য এবং আমার আয়ু 3 থেকে 6 মাস আছে। আমার ডাক্তার আমাকে বাসায় ফিরে যেতে বলে, সব কিছু ঠিকঠাক করতে বললেন। সোজা কথাই মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া। এর মানে হচ্ছে তুমি তোমার সন্তানদের আগামী 10 বছরে যা বলবে বলে ঠিক করছো তা আগামী কয়েক মাসের মধ্যেই বলতে হবে। এর মানে হচ্ছে সবকিছু গোছগাছ করে রাখা, যাতে তোমার পরিবারের সবার জন্য ব্যাপারটা যত সম্ভব কম বেদনাদায়ক হয়। এর মানে হচ্ছে সবার থেকে বিদায় নিয়ে নেওয়া। এভাবে সেদিন সারাদিন গেল। সেদিন সন্ধ্যায় আমার একটা বায়োপসি হলো। তারা আমার গলার ভিতর দিয়ে একটা এন্ডোস্কোপ নামিয়ে দিল। এরপর আমার পেটের ভিতর দিয়ে গিয়ে আমার ইন্টেস্টাইন থেকে সুই দিয়ে কিছু কোষ নিয়ে আসলো। আমাকে অজ্ঞান করে রেখেছিল, তাই আমি কিছু দেখিনি। কিন্তু আমার স্ত্রী পরে আমাকে বলেছিল যে আমার ডাক্তাররা যখন এন্ডোস্কোপি থেকে পাওয়া কোষগুলো মাইক্রোস্কোপের নিচে রেখে পরীক্ষা করেছিল, তখন তারা পায় কাঁদতে শুরু করেছিল। কারণ আমার যে ধরনের প্যানক্রিয়াটিস ক্যান্সার হয়েছিল সেটা আসলে সার্জারির মাধ্যমে চিকিৎসা সম্ভব। আমার সেই সার্জারি হয়েছিল এবং আমি এখন সুস্থ। এটাই আমার মৃত্যুর সবচেয়ে কাছাকাছি যাওয়া এবং আমি আশা করি আরও কয়েক দশকের মধ্যেও যেন এমন না হয়। মৃত্যুর খুব কাছাকাছি যাওয়ার এই বাস্তব অভিজ্ঞতার কারণে মৃত্যুর সম্পর্কে আমি এখন অনেক বেশি জানি, যেটা আমি জানতাম না যদি না আমি এই বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি না হতাম। কেউ মরতে চায় না, এমনকি যারা বেহেশতে যেতে চায় তারাও সেখানে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি মরে যেতে চায় না। কিন্তু তারপরেও মৃত্যু আমাদের সবার গন্তব্য। কেউ কখনো এটা থেকে পালাতে পারেনি এবং সেটাই হওয়া উচিত। কারণ মৃত্যু সম্ভবত জীবনের সবচেয়ে বড় আবিষ্কার। এটা জীবনের পরিবর্তনের এজেন্ট। মৃত্যু পুরনোকে ধুয়ে মুছে নতুনদের জন্য জায়গা করে দেয়। এই মুহূর্তে তোমরা হচ্ছ নতুন, কিন্তু খুব বেশি দিন দূরে নয় যেদিন তোমরা পুরনো হয়ে যাবে এবং তোমাদেরকেও ধুয়ে মুছে ফেলা হবে। নাটকীয়ভাবে বলার জন্য দুঃখিত, কিন্তু এটা খুবই সত্যি। তোমাদের সময় সীমিত, অতএব অন্য কারো জীবনযাপন নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না। কোনো মতবাদের ফাঁদে পড়ো না, অর্থাৎ অন্য কারো চিন্তা ভাবনা দিয়ে নিজের জীবন চালিও না। তোমার নিজের ভিতরের কণ্ঠকে অন্যদের চিন্তা ভাবনায় আটকাতে দিও না। আর সবচেয়ে বড় কথা, নিজের মন আর ইন্টুইশন এর কথা শোনার সাহস রাখবে। ওরা ঠিকই জানে তুমি আসলে কি হতে চাও, বাকি সব কিছুই ততটা গুরুত্বপূর্ণ নয়। আমি যখন তরুণ ছিলাম তখন একটা পত্রিকা বের হতো যার নাম ছিল দ্য হুইল অ্যাট ক্যাটালগ। এটা ছিল আমার প্রজন্মের একটা ম্যাগাজিন। এটা বের করেছিলেন স্টুয়ার্ট ব্যান্ড নামের এক ভদ্রলোক, যিনি মেনলো পার্কের কাছেই থাকতেন। তিনি পত্রিকাটিকে কাম্যময়তা দিয়ে জীবন্ত করে তুলেছিলেন। এটা ছিল 60 দশকের শেষ দিকের কথা। কম্পিউটার এবং ডেস্কটপের যুগ তখনও শুরু হয়নি, তাই পত্রিকাটি বানানো হতো টাইপরাইটার, কাঁচি এবং পোলারেড ক্যামেরা দিয়ে। পত্রিকাটিকে 35 বছর আগের পেপারব্যাক গুগলও বলা যায়। অনেক তথ্যতন্ত্রে সমৃদ্ধ এবং মহৎ উৎসে নিবেদিত। স্টুয়ার্ট এবং তার টিম পত্রিকাটির অনেকগুলো সংখ্যা বের করেছিল। পত্রিকাটির জীবন শেষ হয় একটা সমাপ্তি সংখ্যা দিয়ে। এটা ছিল 70 দশকের মাঝামাঝি সময়ে। আমার বয়স ছিল তোমাদের বয়সের কাছাকাছি। সমাপ্তি সংখ্যার শেষ পাতায় একটা বড় ছবি ছিল, তার নিচে এই কথাগুলো: ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। এটা ছিল তাদের বিদায় বার্তা, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। এবং আমি নিজেও সবসময় এটা মেনে চলার চেষ্টা করে এসেছি। এবং আজ তোমরা যখন পাশ করে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছেড়ে আরও বড় জীবনের গণ্ডিতে প্রবেশ করছো, আমি তোমাদেরকে এটা মেনে চলার আহ্বান জানাচ্ছি, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে আরও ইন্টারেস্টিং ভিডিও দিতে আমাকে সাহায্য করবেন।